শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেলেও আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করব না। তো দেশ বিক্রি করব না, আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের স্বার্থে করেছি। এখন এগুলো তো একটা করে প্রকাশিত হচ্ছে। ভারতের সাথে যে চুক্তি, ট্রানজিট চুক্তি, ভারত আমাদের কাছ থেকে কয় টাকার ট্রানজিট পাইতো? এখন বের করেন বলেন। কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে ২,০০০ কোটি টাকা লস। তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে ২,০০০ কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছি, আমরা ভারতে ৪,০০০ কোটি টাকা লস করতে পেরেছি, তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন। তো এই জিনিসগুলো সামনে আসছে, প্রচণ্ডভাবে সামনে আসছে। এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন, কিন্তু কয়জন লোক চীনে গেছে? আপনি পাকিস্তানের লোক পাঠাবেন, ইরানের লোক পাঠাবেন, সরাসরি প্লেন পাঠাবেন সেখান থেকে। এই যে ভাইবগুলো, গল্পগুলো, সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া, চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে। এই যে ভুয়া শব্দগুলো উঠছে, এগুলো দেখে আওয়ামী লীগের লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো। এই মুহূর্তে যে কক্সবাজারে যে ঘটনাগুলো ঘটছে, রোহিঙ্গাদের ওখানে যে ঘটনাগুলো ঘটছে, করিডোর নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো সবই শেখ হাসিনা বলে গেছেন। এবং তিনি এও বলে গেছেন যে আমি এই কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না, কিন্তু আমি এই কাজ করবো না, আমি ক্ষমতা থেকে চলে যাব। এটা সে ২০২৩ সন থেকে বলে আসছে। ২০২৩ সন থেকে বলে আসছে। তো সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে, সমালোচনা করছে, আর কয়দিন পরে বিক্ষোভে রাস্তায় নেমে পড়বে। অনেকগুলো কারণ আছে যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে, যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে, আমরা সবাই গালাগাল করেছি। এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না, ওটা সঠিক আছে। আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে, শেখ হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না, খুব খারাপ। এখন এই সরকারের লোকজন বলছে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না, ইকোনমি ভালো আছে, রিজার্ভ ভালো আছে, সব কিছুই ঠিকঠাক আছে, ঠিকঠাক রেখে গেছে। তাহলে বলেন তো শেখ হাসিনা একটু যদি রবীন্দ্রসঙ্গীত গায়, আমারও পরানো যাহা চায়, আপনি তাকে বকা দিতে পারবেন বলেন? সে যে তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত, এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে, কেন গান গাচ্ছে? বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে, মেট্রো রেলের দুর্নীতি হয়েছে, আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন, মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে, তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে ১,১০,০০০ কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার ৭০,০০০ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই কথা তো আমরা বলেছি, কিন্তু কই? এগুলো প্রমাণ লাগবে না? এগুলো বিশ্বাস করতে হবে না? কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না। বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, মেট্রো রেল চলছে, এক্সপ্রেসওয়েতে যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আপনি দেখেন তো কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েতে নামেন গাড়িতে করে, আল্লাহর রাস্তে বলেন তো, খোদার কসম করে বলেন, আপনি কি তখন ডক্টর ইউনূসের কথা মনে করেন, বেগম খালেদা জিয়ার কথা মনে করেন, তারেক জিয়ার কথা মনে করেন, না শেখ হাসিনার কথা মনে করেন? একবার একটু চিন্তা করেন তো। আপনি যখন মেট্রো রেলে বসেন, মেট্রো রেলে বসে কি আপনি হিলারি ক্লিন্টনের কথা চিন্তা করেন, বারাক ওবামার কথা চিন্তা করেন, বা ডক্টর ইউনূসের যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন, আর সুন্দরী মহিলা আছেন, ভদ্রমহিলা, তো ওনার কথা কি আপনার মনে হয়, বা ওনার প্রেস সচিবের কথা মনে হয়, নাকি শেখ হাসিনার কথা মনে হয়? আপনি একটু চিন্তা করেন অবস্থা। ভীষণ রকম আনন্দ হচ্ছে যে এই মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল, যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য যাকে বলা হয়, যাকে বলে তাদের হৃদয় মন সব কিছু খুলে দিত, এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে ৩২টা দাঁত খুলে দেবে থাপড়াইয়া। এরপরে অনেক পণ্ডিত ব্যক্তি, অনেক পণ্ডিত ব্যক্তি, যেমন ফরহাদ মাজহার, তারপরে আপনার ধরুন আসিফ নজরুল, এখন এই সমস্ত মানুষের যে একটা ভাইব ছিল সারা বাংলাদেশে জুলাই আগস্টের আগে পরে, এখন কোন অবস্থাতে আছে আপনি গিয়ে দেখেন তো? তাদের প্রাইভেট সেফটি অ্যান্ড সিকিউরিটি কি আগের মতো আছে? তো সব মিলিয়ে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থার কারণে দাঁত বের করে কিলবিল করে আওয়ামী লীগের লোকজন হাসার সুযোগ পেয়েছে। আর আরও অনেক মানুষের মতো আমরা যারা এই সামাজিক মাধ্যম ব্যবহার করে, গণমাধ্যমে লিখে জনমত তৈরি করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, আর এদেরকে আমরা আবাবিল পাখি হিসেবে গ্রহণ করেছিলাম, বুঝতে পারছেন আমাদের অবস্থা?
কতটা নাজুক অবস্থায় পৌঁছে গেছে। বর্তমান ছাত্র এবং সমন্বয়ক তাদেরকে সমালোচনা করেছেন যে এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে, এরা যেভাবে সচিবালয়ে যাচ্ছে, যেভাবে ডিসি নিয়োগ থেকে শুরু করে বদলি, বাণিজ্য, তদবির, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নানা রকম ঘুষ, দুর্নীতি, অনিয়ম, দখলবাজি এবং আমাদের এই ব্যবসায়ীদের, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতিয়ার রূপে তারা ইতিমধ্যে যে সকল অপকর্ম করেছে এবং যে সকল ছবি আসছে এবং তারা যেভাবে ধড়িবাজ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে গেছেন, এই বিষয়গুলো নিয়ে রুহুল কবির রিজভী সাহেব সমালোচনা করছিলেন যে এরকম যদি হয় তাহলে বিপ্লব হলো কেন। আর এই যে ছাত্ররা যে কাজকর্মগুলো করছে এর সাথে পাল্লা দিয়ে তো অন্যরাও করবে। এর কারণ হলো মন্দ কাজ এটা জ্যামিতিক হারে বাড়তে থাকে। এর কারণ হলো যে এই কাজগুলো তো ছাত্রলীগ করেনি। ছাত্রলীগ ক্যাম্পাসে মাস্তানি করেছে, নীলক্ষেতে চাঁদাবাজি করেছে, তারপরে অন্য অন্য এলাকাতে চাঁদাবাজি করেছে, ফুটপাতে চাঁদাবাজি করেছে, কিন্তু সচিবালয়ে ছাত্রলীগ ঢুকে মাস্তানি করেছে এই ঘটনা তো আমরা শুনিনি কখনো। ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় সংগঠন, 20 লাখ থেকে 30 লাখ ছাত্রের একটা সংগঠন, সেখানে ছাত্রলীগের সভাপতি মানে বিশাল ব্যাপার। তো তাকে তো তখন কোনো গ্রুপ অফ কোম্পানি যেটা গাড়ি দেয়নি উপহার, কিংবা সাদ্দামের বিকাশে কেউ তো, বা রব্বানির বিকাশে কেউ 50,000 টাকা দিয়েছে, এরকম ঘটনা তো আমরা শুনিনি কখনো। তারা চাঁদাবাজি করেছে, সব কিছু করেছে, টেন্ডারবাজি করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুলাস, একেবারে সিস্টেমেটিক ওয়েতে। একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য, এবং এটা হচ্ছে। আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছে যে তুমি এটা করাই দাও। এরপর ব্ল্যাঙ্ক চেক হচ্ছে, সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো, এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আসছে। এটা তো শেখ হাসিনার জমানাতে হয়নি। এটাই রুহুল কবির রিজভী সাহেব বলার চেষ্টা করেছেন। এবং এখন আমি তার সঙ্গে যদি আরও কিছু যোগ করি, যে শেখ হাসিনার খুশির অনেকগুলো কারণ আছে। বা যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না, তারপরে কোর্ট কাছারিগুলোতে যে যার মতো করে মারধর, কাটাকাটি ইচ্ছা মতো করছে, তখন কি আপনার মনে হয় না যে না, এসে একটা শক্ত শাসক থাকলে ভালো হতো? এইগুলোকে আসলে প্যাদানি দেওয়া দরকার, এগুলোর পদের উপর বাড়ি দেওয়া দরকার। কিছু লোক আমাদের সমাজে এমন বাড়াবাড়ি করছে এখন এই সমাজেতে এসে, আপনাকে মনে হচ্ছে না যে এদেরকে আসলে দুধ কলা দেওয়া উচিত না, এদেরকে আসলে পশ্চাৎ দেশে বাড়ি দেওয়া উচিত? তো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে, যে ঘটনায় মানুষ শেখ হাসিনাকে স্মরণ করতে বাধ্য হচ্ছে। একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে, দোকান বন্ধ করে দিচ্ছে, আগুন ধরায় দিচ্ছে, শিক্ষককে পদত্যাগ করাচ্ছে, কলেজ, স্কুল কলেজের লেখাপড়া সব শেষ, ড্যাম, সব কিছু, মানে কি সে কীভাবে চলছে, পুরো রাস্তা দখল করে যেখানে সেখানে ব্লক হচ্ছে, যেখানে সেখানে অবরোধ হচ্ছে। ব্যাটারির, মানে ব্যাটারি রিক্সা চালক তাদের ভয়ে, মানে কি বলবো, মানে থরথর করে পুলিশের বড় বড় কর্তারা কাঁপছে। গার্মেন্টসের কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশ, আর্মির একজন ব্রিগেডিয়ারের গাড়ি পুড়িয়ে দিচ্ছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আপনার কার কথা মনে হচ্ছে? আপনার কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মনে হচ্ছে? আসিফ নজরুলের কথা মনে হচ্ছে? নাহিদের কথা, সার্জিসের কথা মনে হচ্ছে? নাকি শেখ হাসিনার কথা মনে হচ্ছে? আর এটা আপনার এই যে মনের যে কথাগুলো, এটা যদি শেখ হাসিনা টের পেয়ে যায় যে তাকে কেউ স্মরণ করছে, সে কি খুশিতে একটু লাখ পাবে না? পিয়ার কিয়া তো ডরনা কিয়া। তো উনি ওইবার তো বলছে তু সিজ বড়ি এক মাস মাস। আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে যখন কথা বলবেন, তো পিয়ার কিয়া তো ডরনা কিয়া, আমি তো বাংলাদেশকে ভালোবেসেছি, বাংলাদেশকে পেয়ার করেছি, তো এত ভয় কিসের, ডর কিসের? এইভাবে তিনি গান শোনাবেন, হিন্দি গান শোনাবেন, গেল ওনার কথা। এরপর আসি আওয়ামী লীগের গড়াগড়ি। আওয়ামী লীগ তো আছে, 1% আওয়ামী লীগও দেশ ছেড়ে যায়নি। 99.99% আওয়ামী লীগের লোকজন এখন আছে। হায়েস্ট 10% লোক বাস্তুচ্যুত হয়েছে, এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছে, আর বাকিরা সবই এলাকাতে আছে। তারা বসে বসে তামসা দেখছে, মুচকি মুচকি হাসছে, এবং তুলনা করছে যে না, আমাদের যুগে তো এই জিনিসগুলো হতো বা হতো না। তারা নিজেরা চিন্তা করছে। প্রথমে তারা খুব ভয়ে ছিল, আতঙ্কে ছিল, এখন তারা দেখতেছে যে মাই গড,